আমার নাম দিয়া। আমি একটা ছোট গ্রাম থেকে বিলং করি। আমরা এক ভাই এক বোন। আমি এই বাড়ির ছোট মেয়ে। আমাদের গ্রামের একটা পরম্পরা ছিল। বিয়ের ৫ মাসের মধ্যে যদি কোনো মেয়ে প্রেগনেন্ট না হতো, তাহলে তাকে গ্রামের একটি তান্ত্রিক বাবার কাছে ৫ দিনের জন্য রেখে দিয়ে আসা হতো। সেই মেয়েটিকে ৫ দিন তান্ত্রিক বাবার কাছে থাকতে হতো। এবং আশ্চর্যজনক কথা হচ্ছে, তান্ত্রিক বাবার কাছে থাকার পরে মেয়েটা ১ থেকে ২ মাসের মধ্যেই প্রেগনেন্ট হয়ে যেত। আমার বৌদি ৫ মাসের মধ্যে যখন প্রেগনেন্ট হয়নি, তখন তাকেও তান্ত্রিক বাবার কাছে নিয়ে যাওয়া হয় এবং তার ১ মাস পরে আমার বৌদি প্রেগনেন্ট হয়ে যায়। আমাদের গ্রামের মেয়েদেরকে বেশি লেখাপড়া করার অনুমতি দিত না। এটা আমাদের গ্রামের নিয়ম ছিল। মেয়েরা যখন বড় হয়ে যেত, তখন তার বিয়ে দিয়ে দিত এবং আমাদের গ্রামের মেয়েদের বিয়ে আমাদের গ্রামের মধ্যেই দিত। বাইরের গ্রামের ছেলেদের সঙ্গে বিয়ে দিত না। ছোট থেকেই আমার লেখাপড়া করার অনেক শখ ছিল। আমার খুবই ভালো লাগতো লেখাপড়া করতে। আমার যখন ক্লাস 5, তখন বাড়ি থেকে বলে দেয় আর লেখাপড়া করতে হবে না। তখন আমি খুবই কান্নাকাটি করি আর বাবাকে অনেক রিকোয়েস্ট করি যাতে আমাকে লেখাপড়া করতে দেয়। কিন্তু বাবা আমার কোনো কথা শোনেনি। গ্রামের নিয়ম অনুযায়ী আমার লেখাপড়া বন্ধ করে দেয়, কিন্তু তাও আমি হাল ছাড়িনি। আমি মাকে বলেছিলাম আমি আরও পড়তে চাই, কিন্তু মা বলেছিল বাবা এটা জানতে পারলে অনেক রাগ করবে। আমি মাকে প্রমিস করেছিলাম বাবা এই কথাটা কোনো মতেই জানতে পারবে না। আমাদের স্কুলের সোহিনী ম্যাডামের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। ম্যাডামের বাড়ি গিয়ে আমি এই কথাটা বলে দিই যে বাবা আর আমাকে পড়তে দিবে না। তখন ম্যাডাম আমাকে বলেছিল, তোমার সাহায্য করব, তোমার লেখাপড়া করার স্বপ্ন আমি পূরণ করব। তারপর থেকে আমি ম্যাডামের বাড়ি লুকিয়ে লুকিয়ে লেখাপড়া করতে যেতাম। এই কথাটা বাড়িতে বাবা ও আমার দাদা কেউ জানতো না, কিন্তু মা সব কিছু জানতো। আমি বাড়িতে না থাকলে বাবা জিজ্ঞেস করলে মা বলে দিত আমি আমার বান্ধবীর বাড়িতে আছি। এইভাবে লুকিয়ে সোহিনী ম্যাডামের কাছে আমি নিজের লেখাপড়া জারি রাখি। একদিন আমাদের পাড়ায় পঞ্চায়েত বসে এবং সেখানে একটি মেয়ে ও ছেলেকে বেঁধে রাখা হয়েছিল। পাড়ার সমস্ত লোক জড়ো হয়েছিল। সেই ছেলে আর মেয়েটিকে গ্রামের প্রধান শাস্তি দিচ্ছিল। ছেলেটা অন্য পাড়ার ছিল এবং আমাদের পাড়ার মেয়েকে ভালোবেসেছিল। ছেলেটা মেয়েটাকে অনেক ভালোবাসতো এবং বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমাদের গ্রামের যেহেতু নিয়ম ছিল, আমাদের গ্রামের মেয়েদের বিয়ে অন্য পাড়ায় নয়, আমাদের পাড়ায় বা আমাদের গ্রামে হবে। কিন্তু ছেলে ও মেয়েটি কোনো কথা শুনেনি। গ্রামের লোক যখন তাদের বিয়েতে রাজি হয়নি, তখন সেই ছেলে ও মেয়েটি গ্রাম থেকে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু পাড়ার লোক তাদেরকে দেখে ফেলে এবং সেই ছেলে ও মেয়েটিকে শাস্তি দেওয়া হয়। সেই মেয়েটিকে একটা ঘরের মধ্যে বন্দি করে দেওয়া হয় এবং ছেলেটিকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়। আমার দাদার সেই সময় বিয়ে ঠিক হয় এবং দাদার বিয়ের পরে আমার বৌদির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক হয়। বৌদি আমাকে খুব ভালোবাসতো। বৌদি সবসময় পূজা পাঠ নিয়ে ব্যস্ত থাকতো এবং বাড়ির সমস্ত কাজকর্ম করত। এইভাবে ৪ মাস হয়ে যায়, কিন্তু ভাবি তখনও প্রেগনেন্ট হয়নি। তখন গ্রামের কিছু মহিলারা আমাদের বাড়ি এসে বলে বৌদিকে তান্ত্রিকের কাছে নিয়ে যেতে হবে। বৌদি এটা শুনে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং মাকে বলে আমি তান্ত্রিকের কাছে যাব না। গ্রামের মহিলাদের কথা শুনে বৌদি খুব ভয় পেয়ে যায়। আমাদের গ্রামের লোকেদের কিছু সমস্যা হলেই তান্ত্রিকের কাছে ছুটত। বিশেষ করে ৫ মাসের মধ্যে যারা প্রেগনেন্ট হতো না, সেই মহিলাদেরকে তান্ত্রিকের কাছেই নিয়ে যাওয়া হতো। বৌদির ৫ মাস হয়ে যায়, কিন্তু প্রেগনেন্ট হয়নি। তখন গ্রামের কিছু মহিলারা বাড়িতে এসে মাকে বলে দিয়ে যায়
5 মাস হয়ে গেছে, বৌমাকে তান্ত্রিকের কাছে রেখে দিয়ে আসতে হবে। এই কথা শুনে বৌদি কাঁদতে কাঁদতে দাদাকে ও মাকে রিকোয়েস্ট করে যাতে তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া না হয়। বৌদির কান্না দেখে আমি মাকে বলি, বৌদি যেতে চাইছে না, তাহলে কেন বৌদিকে তোমরা জোর করে নিয়ে যাচ্ছ তান্ত্রিকের কাছে? মা তখন আমাকে এটাই বলতো, তুমি এখন ছোট আছো, এইসব কথা থেকে দূরে থাকো, তোমাকে এখন এইসব জানার কোনো দরকার নেই, তোমার দাদা জানতে পারলে রাগ করবে। আমি তখন বৌদিকে গিয়ে বলতাম, তুমি তান্ত্রিকের কাছে যাওয়ার জন্য এত ভয় পাচ্ছ কেন? অনেক মেয়েরাই তো যায়। বৌদি তখন আমাকে বলতো, তুমি এখন ছোট আছো, তুমি এইসব বুঝতে পারবে না, তুমি যখন বড় হবে তখন সব বুঝতে পারবে। আমাদের গ্রামে ডাক্তারের চলন ছিল না, কোনো কিছু অসুবিধে হলেই সবাই ওই তান্ত্রিকের কাছেই ছুটত এবং তাকে অন্ধবিশ্বাস করত। তারপর জোর করে বৌদিকে তান্ত্রিকের কাছে 5 দিনের জন্য রেখে আসা হয়। বৌদি যখন যায় তখন আমারও অনেক কষ্ট হচ্ছিল, কারণ বৌদি আমার মায়ের পা ধরে অনেক রিকোয়েস্ট করেছিল, কিন্তু গ্রামের লোক ও আমাদের বাড়ির লোকও কোনো কথা শোনেনি। তাই আমারও অনেক বেশি কষ্ট হচ্ছিল বৌদিকে দেখে। বৌদিকে যেদিন রেখে আসা হয় তার 2 দিন পরে আমি গায়ে চাদর মুড়ি দিয়ে দেখতে যাই তান্ত্রিকের বাড়ি। সেখানে আমি খুঁজতে শুরু করি বৌদিকে। তান্ত্রিকের বাড়ি গ্রামের এক প্রান্তে ছিল। সেখানে গিয়ে আমি দেখি একটা ঘরে 10-12টা মহিলা পূজা পাঠ করছে। আরেকটা ঘরে দেখি মোমবাতি, দেশলাই, ধূপধুনো রাখা আছে। ঘরগুলো দেখে আমার কেমন যেন মনে হচ্ছিল। 2-3টে ঘর দেখার পরে একটা ঘরে আমি বৌদিকে দেখতে পাই। আমি জানালা দিয়ে উঁকি মেরে দেখলাম বৌদি নিচে মেঝেতে চুপচাপ বসে আছে এবং বৌদির চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে, অনেক বেশি দুর্বল হয়ে গেছে। বৌদিকে দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। যে মেয়েটি সুস্থ সবল হয়ে তান্ত্রিকের বাড়ি গেল, সে 2 দিনের মধ্যে এতটা খারাপ হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। বৌদি আমাকে দেখে ফেলে এবং বলে, তুমি এখানে কেন এসেছো? চলে যাও এখান থেকে, কেউ দেখে নিলে অনেক বড় বিপদ হয়ে যাবে। বৌদির কথা শুনে ভয়ে আমি বাড়ি চলে আসি। তার 5 দিন পরে যখন বৌদিকে তান্ত্রিকের কাছ থেকে বাড়ি নিয়ে আসা হয়, তখন দেখি বৌদি একেবারে অন্যরকম হয়ে গেছে। সে কারো সঙ্গে ঠিকঠাকভাবে কথা বলতো না। যে বৌদি সবসময় হাসিখুশি থাকতো, সে একদম চুপচাপ হয়ে গেছিল। তান্ত্রিকের বাড়ি থেকে আসার 1 মাস পরে বৌদি প্রেগনেন্ট হয় এবং আমাদের বাড়িতে সবাই অনেক খুশি ছিল এবং পাড়ার লোকেদের মিষ্টি দেয়। কিন্তু বৌদি একদমই খুশি ছিল না। আমি বৌদিকে জিজ্ঞেস করি, সবাই খুশি আছে, কিন্তু তোমার মনে কেন এত দুঃখ? সে তখন বলে, বড় হয়ে যখন তোমার বিয়ে হবে তখন তুমিও সব কিছু বুঝতে পারবে। প্রেগনেন্ট হওয়ার 9 মাস পরে বৌদি একটা কন্যা সন্তানকে জন্ম দেয়। বাড়িতে সবাই খুব খুশি ছিল এবং গ্রামেও সবাই খুব খুশি ছিল, কিন্তু বৌদি একদমই খুশি ছিল না। সে কেমন যেন একটা খিটখিটে মেজাজের হয়ে গেছিল। বৌদি বাচ্চাটাকে দেখে বলতো, একে আমার থেকে দূরে সরিয়ে রাখো। আমার খুব খারাপ লাগতো যে কোনো মা নিজের সন্তানকে কিভাবে এরকমভাবে বলতে পারে। আমি তখন বৌদিকে একদিন সহ্য করতে না পেরে বলি, তুমি নিজের বাচ্চার সঙ্গে কেন এরকম খারাপ ব্যবহার করছো? বৌদি তখন আমাকে বলে, এটা আমার বাচ্চা না, একে দূরে সরিয়ে রাখো। বৌদির মাথা খারাপ হয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে যায়। এসব সহ্য করতে না পেরে মা একদিন বৌদিকে বলে, তুমি এরকম ব্যবহার করলে তোমাকে আবার তান্ত্রিকের কাছে রেখে দিয়ে আসবো। মায়ের এই কথা শুনে বৌদি নিজেকে ঠিক রাখার চেষ্টা করত। তার কয়েক বছর পরে আমার 18 বছর বয়স পূর্ণ হয়। তার সাথে আমি লুকিয়ে লুকিয়ে নিজের পড়াটাও কমপ্লিট করি, যেটার ব্যাপারে আমার মা ছাড়া আর কেউ জানতো না। আমাদের গ্রামের আজব নিয়মকানুন দেখে আমার খুব আশ্চর্য লাগতো। আমার বড় হওয়ার পরে খুব জানতে ইচ্ছে করতো যে মেয়েরা প্রেগনেন্ট হতে পারে না, তান্ত্রিক সেই মেয়েদের সঙ্গে কী এমন করে যে তারা 1 মাসের মধ্যে প্রেগনেন্ট হয়ে যায়। কারণ আমি যতটুকুন শিক্ষা অর্জন করেছিলাম তাতে আমি এতটা বুঝতে পেরেছিলাম, কোনো মেয়ের বাচ্চা না হওয়া এটা সম্পূর্ণ ভগবানের হাত। তাহলে তান্ত্রিক এমন কি করতো যে সেই মেয়েদের সঙ্গে তারপর তারা প্রেগনেন্ট হয়ে যেত। তারপর বাবা একটা ভালো ছেলে দেখে আমার বিয়ে দিয়ে দেয়।
বিয়ে হয়ে আমি চলে আসি শ্বশুরবাড়ি। আমার শ্বশুরবাড়ির লোকেরা খুব ভালোবাসতো। আমি কোনোদিনও ভাবিনি আমার বর আমাকে এতটা ভালোবাসবে। বিয়ে হওয়ার পরে আমি অনেক খুশি ছিলাম। এইভাবে ৩ মাস হয়ে যাওয়ার পরে বেশ কয়েকটি মহিলা আমাদের বাড়ি আসে এবং আমার শাশুড়ি মাকে বলে ৩ মাস হয়ে গেছে, এখনও প্রেগনেন্ট হয়নি। ১ মাসের মধ্যে বৌমা প্রেগনেন্ট না হলে তান্ত্রিকের কাছে নিয়ে যেতে হবে। এটা শুনে আমি অবাক হয়েছিলাম। কারণ যে জিনিসটা বৌদির সঙ্গে হয়েছে ঠিক সেই জিনিসটাই আমার সঙ্গেও হতে চলেছিল। ৫ মাস হয়ে যাওয়ার পরেও আমি প্রেগনেন্ট হইনি। তখন আমার শাশুড়ি ও আমার বর তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়। আমি এই জিনিসে বাধা দিইনি। কারণ আমি ছোট থেকে এই জিনিসটা দেখে এসেছিলাম। তাই আমি জানতে চাইছিলাম তান্ত্রিক এমন কী করে মেয়েদের সঙ্গে, যাতে তারা ১ মাসের মধ্যে প্রেগনেন্ট হয়ে যায়। তান্ত্রিকের বাড়ি গিয়ে দেখি প্রথমের ঘরটাতে ১৫ থেকে ২০টা মহিলা পূজা পাঠ করছে। অন্য ঘরে দেখি মোমবাতি, দেশলাই, ধূপধুনো এসব রাখা আছে। আরেকটা ঘরে দেখি নিচে মেঝেতে চাদর পেতে রাখা আছে এবং সেই ঘরেই আমাকে থাকতে দেয়। সারাদিন একা থাকার পরে রাতের বেলা একটা মেয়ে আমাকে খাবার দিয়ে যায়। খাবার খেয়ে আমি ঘুমিয়ে পড়ি। মাঝরাতে দেখি আমার ঘরের মধ্যে কেউ ঢুকলো। এতটাই অন্ধকার ছিল আমি তার চেহারা বুঝতে পারিনি। পরে যখন লোকটি আমার কাছে আসে তখন তাকে দেখে আমি অবাক হয়ে যাই। কারণ সেই লোকটি আর অন্য কেউ নয়, আমার বর ছিল। আমি তাকে জিজ্ঞেস করি, তুমি এখানে কেন? বর বলে, এই ৫ দিন রাতের বেলা তান্ত্রিক বাবা তোমার সঙ্গে থাকতে বলেছে। তখন আমি বুঝতে পারলাম তান্ত্রিক সৎপথেই মেয়েদের চিকিৎসা করত। আমি যা তান্ত্রিকের ব্যাপারে খারাপ ভেবেছিলাম সেটা সম্পূর্ণ ভুল ধারণা। আমি তান্ত্রিককে ভুল ভেবেছিলাম। ৫ দিন তান্ত্রিক পূজা পাঠ করে, তারপর আমরা বাড়ি চলে আসি। বাড়ি আসার পরে আমি অনেক খুশি ছিলাম এবং বাবার বাড়ি গিয়ে বৌদিকে বলেছিলাম, তুমি তান্ত্রিকের ব্যাপারে মিথ্যে কথা বলেছিলে। তান্ত্রিক তো সৎপথে মেয়েদেরকে চিকিৎসা করে। আমি নিজে গিয়ে দেখে এসেছি এবং থেকে এসেছি ৫ দিন। বৌদি তখন আমাকে হেসে উত্তর দেয় আর বলে, এটা তো কিছুই হয়নি। এবার তোমার সঙ্গে যা হবে তুমি কল্পনাও করতে পারবে না। আমি বৌদির কথায় অতটা গুরুত্ব দিইনি। এভাবে ১ থেকে ২ মাস কেটে যায়, কিন্তু আমি প্রেগনেন্ট হইনি। তখন বাড়ির লোক আমাকে বিভিন্ন রকম কথা বলতে লাগে এবং পাড়ার কিছু মহিলারা আমাদের বাড়ি এসে বলে, বৌমাকে আবার তান্ত্রিকের কাছেই রেখে দিয়ে আসতে হবে। তান্ত্রিকের কথা শুনে আমি ভয় পেয়ে যাই। কারণ বৌদি আমাকে বলেছিল এবার আমার সঙ্গে খারাপ হবে। বৌদির কথা অনুযায়ী সব কিছু হচ্ছিল। কিন্তু আমি মনের জোর হারাইনি। কারণ আমার মনের মধ্যে এতটা জানার উৎসুকতা ছিল যে তান্ত্রিক আসলে কী করে মেয়েদের সঙ্গে। আমার বাড়ির লোক আবার আমাকে তান্ত্রিকের কাছে রেখে দিয়ে আসে। তান্ত্রিকের কাছে গিয়ে বর বলে, এখনও আমার বউ প্রেগনেন্ট হয়নি। তখন তান্ত্রিক আমাকে বলে, আমার পাপ অনেক বেশি, তাই আমাকে আরও বেশি পূজা পাঠ করতে হবে। তখন আমি বলি, আমার সঙ্গে আমার বরও থাকবে। এবার তান্ত্রিক পরিষ্কারভাবে বারণ করে দেয় যে আমাকে এবার বরের সঙ্গে নয়, একাই থাকতে হবে। তান্ত্রিকের কথা শুনে ভয় হচ্ছিল, কিন্তু মনের মধ্যে জোর রেখেছিলাম, যাই হোক না কেন আসল রহস্যটা জানতেই হবে। জানতে গেলে আমাকে এখানে একা থাকতে হবে। সেদিন রাতের বেলা অন্ধকারে আমার ঘরের মধ্যে কেউ যেন ঢুকে যায়। কাছে আসতেই দেখি তান্ত্রিক ঢুকেছে। তাকে দেখে আমি বলি, তুমি এখানে কি করছো? সে তখন বলে, বাচ্চা পেতে গেলে আমার সঙ্গে তোমাকে রাত কাটাতে হবে। তার কথা শুনতে আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে যায়। আমি তাকে বলি, তাহলে তুমি গ্রামের লোকেদের বোকা বানাচ্ছিলে এতদিন। সে বলে, এই গ্রামের লোক এমনিতেই বোকা। তারা নিজের মেয়ে ও বউকে আমার কাছে ছেড়ে দিয়ে যায়, আর আমি নিজের শখ পূরণ করি। এতে আমার অনেক টাকাও রোজগার হয়। অন্যদিকে যে মেয়েরা আমার হয়ে কাজ করে আমি সেই সব মেয়েদেরকে ওই বাড়িতে পাঠাই যে বাড়িতে বউদের বাচ্চা হয় না, এবং তাদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করে এবং তারা বোকার মতো আমার কাছে নিজের বউদেরকে রেখে দিয়ে যায়। তান্ত্রিক আমাকে বলে, তোমার ব্যাপারে আমি জানতাম যে তুমি আমার আসল রহস্য জানতে চাইছো, তাই আমি প্রথমবার তোমার সঙ্গে কিছু করিনি। আমি তখন তাকে বলি, তোমার এই আসল রহস্য আমি গ্রামের লোকেদেরকে বলে দিব। তান্ত্রিক তখন শয়তানি হাসি হেসে আমাকে উত্তর দেয়, তোমার এই কথা কেউ বিশ্বাস করবে না, কারণ এই গ্রামের লোক আমাকে অনেক বিশ্বাস করে। আর তোমার যদি বাচ্চা না হয় তোমার বাড়ির লোক ও তোমার বর তোমাকে তালাক দিয়ে দেবে এবং তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমি যেটা বলছি সেটা করার জন্য তুমি রাজি হও, আমার সঙ্গে রাত কাটাও।
আমি তখন তান্ত্রিককে বলি, তুমি এরকমভাবে প্রত্যেকটা মেয়েকে ইমোশনালভাবে বোকা বানিয়েছো আর তাদের জীবন তুমি নষ্ট করে দিয়েছো। তান্ত্রিক তখন হেসে বলে, হ্যাঁ করেছি, বেশ করেছি। এই পেশাটা আমার বাবার ছিল। বাবা মারা যাওয়ার পরে এখন আমি এই কাজটা করি। তুমি যদি রাজি না হও তাহলে তোমারও জীবন নষ্ট হয়ে যাবে। তার এই কথা শুনে আমি কাছে যাই। তখন সে মুচকি হাসি হেসে বলে, তাহলে তুমি আমার কথা মানতে রাজি হলে। তার কাছে গিয়ে আমি তার পিছন দিকে যে জানলাটা ছিল তার পর্দাটা সরিয়ে দিই এবং ঘরের আরও যে দুটো পর্দা ছিল সেই দুটোকে সরিয়ে দিই এবং পর্দার পেছন দিক থেকে গ্রামের লোক বেরিয়ে আসে। ওটা দেখে সে অবাক হয়ে যায়। আমার বর তান্ত্রিককে ধরে মারতে থাকে। বাকি পাড়ার লোক তার সত্যি কথা জানতে পেরে তাকে সবাই ধরে মারতে শুরু করে এবং তান্ত্রিককে গ্রাম থেকে বের করে দেয় এবং পুলিশের হাতে দিয়ে দেয়। সেদিন সোহিনী ম্যাডাম আমাকে জড়িয়ে ধরে বলেন, তুমি আমাদের গ্রামের জন্য অনেক বড় কাজ করেছো। তুমি অনেক সাহসী ও বুদ্ধিমান। আমি সেদিন চালাকি করে গ্রামের 2-4টা লোক ও মহিলাকে রিকোয়েস্ট করেছিলাম যাতে তারা তান্ত্রিকের ঘরে লুকিয়ে থাকে। এইভাবে আমি তান্ত্রিকের আসল রহস্য গ্রামের লোকেদের সামনে নিয়ে আসি। তারপর থেকে আমাদের গ্রামের লোক কোনো তান্ত্রিককে বিশ্বাস করতো না এবং তারপর থেকে সবাই নিজের মেয়েদের পড়াশোনার উপরে নজর দেয়। আমিও নিজের শ্বশুরবাড়িতে অনেক সুখে জীবন কাটাই। আমার 2 বছর পরে একটা বাচ্চা হয়। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পটিতে ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।